স্বাগতম দ্বীপ্রহরে। আজ শুক্রবার, দেখতে দেখতে মার্চের একেবারে শেষ প্রান্ত অর্থাৎ 28 তারিখে এসে পৌঁছালাম। ঘটনাচক্রে যেটা, যে মার্চ মাসে এতগুলো কথা বলছি কেন? একে তো চৈত্র মাস এবং তার সঙ্গে ইয়ার এন্ডিং, মানে মার্চের আর দুটো দিন বাদে এই দুটো দিনের আর কোনো ভ্যালুয়েশনই নেই অ্যাজ সাচ, কারণ কালকে শনিবার অধিকাংশ সরকারি অফিস বন্ধ, তারপরের দিন রবিবার কাজ হবে না, তারপরের দিন ঈদ, কাজেই আজকের দিন একেবারে এন্ডিং বলতে হয়। তা কি পেলাম? এই যে আমাদের একটা ইয়ার এন্ডিংয়ের জায়গা থেকে যে আমাদের নানান রকম প্রশ্ন থাকে যে বছরটা কেমন যাবে, তার একটা তথ্য পাওয়া যায় আগামী দিন। দেখুন, আমাদের কি থাকে এই জ্যোতিষ অনুষ্ঠানে, আমাদের মূল জায়গাটা থাকে যে টাকা পয়সা রোজগার, মানে কি পাবো না পাবো। তার থেকেও খতরনাক যেটা, সেটা হচ্ছে কি কর্মপ্রাপ্তি। আপনারা তো জানেন যে এই অনুষ্ঠান থেকে আমরা এমন কিছু প্রশ্ন করি এবং যাকে করি তিনি এডুকেশন স্পেশালিস্ট শ্রী বিঘ অনাদি। ওয়েলকাম স্যার। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতন আজকেও একটা অনুষ্ঠান করব এবং আপনারা যে বিষয়গুলো বেশি করে ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে জানতে চান সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি। তা আমাদেরকে মাথায় রাখতে হবে, এখন কি কেরিয়ার তো থাকবেই, কিন্তু কেরিয়ারটা করতে গেলে এই যে অর্থপ্রাপ্তি আমরা বলি, কেরিয়ারটা ঠিক অ্যাপ্রোপ্রিয়েট আছে কিনা, অর্থাৎ কেরিয়ারটা ঠিকঠাক হয়েছে কিনা, সেটা কি করে বুঝবেন? এখন যে যারা কাজের মধ্যে আছেন তাদের নিয়ে কোনো সমস্যা, তারা তো জানেন যে আমি ভালো আছি, কিন্তু ভালো আছেন তাদের নিয়ে তো সমস্যা নেই। আমরা ম্যাক্সিমাম মানুষই ভালো নেই। মার্চ মাস শেষ হওয়া মানে আবার ট্যাক্সের আওতায় পড়া, ট্যাক্স পে করতে হবে আমাদের আসছে। যারা অ্যাডভান্স ট্যাক্স দিয়েছেন, আমি কি ট্যাক্সের লোক নয়, কিন্তু অ্যাডভান্স ট্যাক্স দিয়েছেন, এরপর একটা সেশন অলরেডি চলে গেল। চা পাওয়ার মধ্যে বিশেষ কিছু কিন্তু আমরা 3 মাসে পাইনি, দেশ থেকে পাইনি, পৃথিবী থেকে পাইনি, বরঞ্চ পৃথিবীর মানচিত্রে সমীকরণগুলো কিছুটা বদলাচ্ছে। আবার পরের কোয়ার্টার দেখব কোন দিকে যায়। তার মধ্যেই অনেক কিছু ভালো মন্দ অনুষ্ঠান আমাদের বিভিন্ন ভাই বোনদের রয়েছে, সেগুলোও যেন সুষ্ঠুভাবে সেটা দেখারও দরকার রয়েছে। তা আমাদেরকে মাথায় রাখতে হবে, কর্মটা যদি ঠিক হয় তাহলে আমার অর্থপ্রাপ্তিটা ঠিক হতে পারে না। কর্মের সঙ্গে সরাসরি অর্থের কোনো সম্পর্ক নেই, কারণ একই প্রফেশনে রয়েছি, সবাই তো সেম রোজগার করছি না, প্রশ্ন আসবে না? তাহলে কর্মটা কী ধরনের কর্মের মধ্যে দিয়ে কী ধরনের অর্থপ্রাপ্তি ঘটবে, এটা যেমন একটা ডাইমেনশন। ধরুন চাষাবাদ করছি, ধরুন আমরা 3 জনই চাষাবাদ করছি, 3 মাসে ফসল পড়বে, সেই ধান হোক, চাল হোক, আলু হোক, যাই হোক। কিন্তু বক্তব্য হচ্ছে 3 জনই হয়তো ফসলটা ফলালাম, কিন্তু দেখবেন সবাই যদি আমরা ফসল ফলি লাভবান হতাম, তাহলে চাষি আত্মহত্যা করতো না। যদিও সেই প্রবণতাগুলো এখন কমে গেছে, আজ থেকে 20 বছর আগে এগুলো বেশি ছিল, কোনোদিনই কাম্য না। ঠিক মাথায় রাখতে হবে, জ্যোতিষ প্রফেসর রয়েছে, সবার সোর্স অফ ইনকাম এক, সবাই আইটি সেক্টরে চাকরি করছে, সবার সোর্স অফ ইনকাম এক। ঠিক সেরকম প্রচুর অ্যাঙ্কার রয়েছে, সবার কি সোর্স অফ ইনকাম এক? তাহলে একই ফিল্ডে আছি, অথচ আমাদের কিন্তু আর্থিক সচ্ছলতাগুলো আলাদা। আবার আমরা যে অর্থপ্রাপ্তি পেলাম তা দিয়ে কিন্তু সবাই টাকা জমাতে পারছি, রাখতে পারছি না। তার সব ঘরগুলো আলাদা। আসুন ছক করা থাকলে দেখে নিন কোন জায়গা থেকে বেসিক জায়গাগুলো দেখা হয়। যে অর্থপ্রাপ্তি একাদশ, অর্থাৎ সোর্স অফ ইনকাম। তারপর তো কোন কর্মের মধ্যে দিয়ে অর্থ ইম্প্রুভমেন্ট হবে সেটা আমি গাইড করব, কিন্তু কতটা পরিমাণ অর্থ সেম কারোর সাথে মেলালে কোনো দিন মিলবে না। আপনার নিজের সঙ্গে মেলান, আমি কী ছিলাম, কী আছি, কী থাকবো। তো একাদশপতি কোথায় কীভাবে আছে? একাদশ কাকে বলে? লগ্ন রাশি, চন্দ্র রাশি, রবি রাশি, তার মধ্যে লগ্ন রাশির গুরুত্ব বেশি, দ্যাট ইজ টাইমিং। সেখান থেকে লগ্ন কাউন্টার, তার একাদশ কী আছে দেখে নিন, সেই গ্রহটা কোথায় কীভাবে আছে, আর সে কোন নক্ষত্রে আছে। নক্ষত্র কিন্তু সেই গ্রহটাকে ইন্টারনালভাবে পরিচালনা করছে। ওই কারণে আপেক্ষিকভাবে আমরা ভাবি এর তো প্রাপ্তিযোগে থাকার কথা, এর তো এত অর্থ হওয়ার কথা, কিন্তু বাস্তবে তার তো নেই। তার মানে তার নক্ষত্র ডিস্টার্ব রয়েছে। ওই যদি আর্থিক সচ্ছলতা তার অর্থ কর্মের মধ্যে দিই, কারণ ঘুমিয়ে থাকলে তো অর্থ আসবে না, তা সবাই কাজ করছি, তার সেখান থেকে যদি অর্থপ্রাপ্তি, তা অর্থ একাদশপতি কোথায় কীভাবে কার নক্ষত্রে আছে সেটাকে প্রতিকার করলেই আপনার আর্থিক সচ্ছলতা বৃদ্ধি ঘটবে সেই ফিল্ডের মধ্যে দিয়ে। ধরুন একটু আগে বললাম, কেউ ধান চাষ করলো, কারো দেখা গেল 1 বিঘেতে কারো 18 মণ ধান হলো, কারো হয়তো 9 মণ ধান হলো, কারো হয়তো পোকা খেয়ে নিয়েছে,
তা কোথায় 18 মন, কোথায় 9 মন? আমাদের গ্রাম বাংলার, আমাদের কৃষিপ্রধান জায়গা, এখানে 14 মন মিনিমাম হয়, 18-19 মনও হয়, কোনো কোনো ক্ষেত্রে 7 মন 8 মনও পেয়ে গেছে। তাহলে তার স্টার, পোকা তো লেগেছে, পোকা তো রমেশেরও লাগতে পারতো, কিন্তু শ্যামাল লাগলো কেন? তার মানে তার স্টারটা সেই এফেক্ট আছে বলে 3 মাসে ধান ফলি কিন্তু সেম ধান পেলো না। তারপরে তার রোজগারটাও সেভাবে বেচতে পারলো না, সেভাবে সেই রোজগার হলো না। ঠিক সেরকমভাবে ফিল্ডটা যেমন ডিসাইড করা, পাশাপাশি হচ্ছে সোর্স অফ ইনকামটা দেখতে গেলে কিন্তু একাদশপতি কোথায় কী নক্ষত্র আছে, এটা গেলে একটা পার্ট। এবার রোজগার করার পরও লোকে অর্থ রাখতে পারে না, দ্যাট ইজ দ্বিতীয় হাউস, অর্থাৎ ধনস্থান। যার জন্য দারিদ্র্যযুক্ত, দ্বিতীয় হাউস যদি ফাঁকা থাকে সেটা দারিদ্র্যযোগের ন্যায় গণ্য করা হয়। আর রাহুযুক্ত বা নেগেটিভ কোনো গ্রহ যদি থাকে তাহলে সে জীবনেও টাকা পয়সা ধরে রাখতে পারবে না, দ্যাট ইজ দারিদ্র্যযোগ। দারিদ্র্যযোগ কিন্তু দারিদ্রতার সঙ্গে লড়া না, যেমন আমরা কষ্টের মধ্যে আছি, ঠিক আছে, আজকে অন্ধকারে আছি, কালকে আলো আসতে পারে। কিন্তু দারিদ্র্যযোগ থাকা মানে অন্যদিকে অনেক ভালো ভালো যোগ তৈরি হয়, যে আপনার অনেক কিছু হবে, অবশেষে আপনার অনেক প্রচুর অর্থ দণ্ড যাবে বা নষ্ট হবে। দেখবেন না, অনেকের বাবা মা প্রচুর টাকা রেখে গেছে, পরের জেনারেশন সব শেষ করে দিয়েছে। আমরা বলি দিয়েছে, কিন্তু পরিস্থিতি তার স্টারে ওই দারিদ্র্যযোগ ছিল। তবে হবে না এক জিনিস, আপনি কষ্টের মধ্যে আছেন, আপনি ভবিষ্যতে কিন্তু আপনার আউটপুটে আসতে পারে। কিন্তু বহু মানুষ বহু টাকা রোজগার করে দেখবেন তার অ্যাসেট রাখতে পারেনি, অ্যাসেট তৈরি করতে পারেনি, অ্যাসেট আছে মামলা মোকদ্দমায় জেরবার, সে লিকুইড, কারণ অ্যাসেট সম্পত্তি আর লিকুইড টাকা এক জিনিস না। তাহলে আপনি ধনস্থানকে দেখতে হবে কেন টাকাগুলো ড্রেন আউট হয়ে আছে। আর দারিদ্র্যযোগ থাকলে রোগ শোক দুঃখ দারিদ্রতা কিছু না কিছুভাবে আবার টাকা খরচ হওয়ার জন্য রাস্তা তৈরি হবে। বাস্তুদোষ থাকলেও অনেক সময় কিন্তু টাকা ধরে রাখতে পারবেন না। তা আপনার কী যোগ আছে আমি তো জানি না, কথা প্রসঙ্গে বলছি। পাশাপাশি আমাদেরকে খেয়াল রাখতে হবে আর একটা হচ্ছে অষ্টম স্থান জীবনে বিরাট গুরুত্ব। এই অষ্টম থেকে জীবনে জয় পড়া যায়, বিশেষ করে খেলোয়াড়দের বিচার করা হয়। যারা সঙ্গীত শিল্পী, একটা গান গাইলো তার লাইফস্টাইল বদলে গেল, আবার একটা গান ফ্লপ হলো, সে আর জীবনে কিছু করতেই পারলো না, বা একটা গান হিট হয়েছে, 4-5টা গান গেয়েছে, তাকে আর ভবিষ্যতে খুঁজেও পাওয়া যায়নি। স্থায়িত্ব দেখে, ওই স্থায়িত্ব দেখে হচ্ছে অষ্টম। অষ্টম থেকে মামলা মোকদ্দমা, অষ্টম থেকে জীবনের হার জিত, পৃথিবী ছেড়ে কীভাবে চলে যাব। তো অষ্টমটা কিন্তু ভাইটাল স্থান। লগ্ন কার ইমপ্রুভমেন্ট, আমার ইমপ্রুভমেন্ট। তাহলে আমার লগ্ন মানে দেহ গৃহ বাড়ি পরিবেশ। লগ্ন যদি এফেক্টেড থাকে তার জন্মস্থানের বাইরে তখন কর্মের জন্য যেতে বলি, কেন বলতে হেলথটা তো নিয়েই যেতে হবে আপনাকে, তার জন্য ডাক্তার দেখাবেন। কিন্তু ওই পরিবেশে থেকে আপনি কোনোদিন প্রফেশনাল আউটপুট পাবেন না। দেখা গেল আপনার যেখানে জন্ম মানে আপনার কলকাতায় জন্ম না, পৃথিবীর তো সব লোকের তো কলকাতায় জন্ম না, আপনার যেখানে জন্ম সেই প্লেসটাকে চেঞ্জ করতে হবে যদি লগ্ন খারাপ থাকে। লগ্নের প্রতিকারটা দিয়ে এবার আইডিয়াল প্লেস যে গ্রহটা ভালো, যে আমি কর্ম করতে যাচ্ছি তা কর্মকারক গ্রহ কি, সেই গ্রহের প্লেসে পাঠানো না। সোর্স অফ ইনকাম আমার রয়েছে বাইরে থেকে, তারপরে একাদশপতির থেকে সঙ্গে দ্বাদশপতির কোনো সম্পর্ক রয়েছে, তাহলে দ্বাদশপতিকে প্রতিকার করি যে বাইরে থেকে সেই সোর্স অফ ইনকামটা যাতে হয়, যাতে আমার আর্থিক সচেতনতা বৃদ্ধি ঘটে। এটা প্রত্যেকটা বিচার সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর দেখতে হবে। ওই জন্য আমার কাছে এলে তো তাড়াহুড়ো করলে হবে না। আপনার পুরো নামের স্পেলিং লিখতে পারলেও ভালো, না লিখতে পারলেও কোনো সমস্যা নেই। কারণ আপনি হয়তো ভাবছেন নামের স্পেলিং কেউ লিখতে পারে না, বহু মানুষ আছে কোনো কারণে পড়াশোনা হয়নি। কারণ আমি সারা পৃথিবী, ইউটিউব চ্যানেলটা তো সারা পৃথিবীতে যাচ্ছে, অনলাইন চ্যানেলটা, বহু মানুষ নামটা বলতে পারে, ভয়েস রেকর্ড করে পাঠান। কিন্তু আমি 1-1-2-এ যোগ লটারিতে যোগ করতে বলছি না, যোগ করতে পারি না। না পারাটা অপরাধ না, সে তো আমি আপনাদের জন্য আছি, করে দেবো। যারা পারছেন লিখে পাঠাবেন, না পারলে ভয়েস রেকর্ড করে পাঠাবেন। বাবার নামে প্রথম অক্ষর, মায়ের নামে প্রথম অক্ষর, আপনি কত নম্বর সন্তান, ছেলে হলে ছেলেদের মধ্যে, মেয়ে হলে মেয়েদের মধ্যে, দুটো হাতের ছবি, এর থেকে পৃথিবীতে সত্যতা আর কিছু নেই। তারপর জন্ম তারিখ সাল সময় যাদের পারফেকশন আছে তারা পাঠাবেন। তাহলে কী হবে, সোর্সটা কোনো দিক থেকে আপনার প্রেডিকশনটা ভুল হবে না। অনেকে যেমন একটা কিছু শুনেই বলে দিল, সে তো ঠিক আছে বলুক, ওর আমি সেই ইয়েতে নয়, সবাই ভালো মানুষ। আপনার কণ্ঠস্বর শুনে বলে দেবে, আপনার ছবি দেখে আপনাকে বলে দেবে, সব দেখে বলা যাচ্ছে ডাক্তার ইনভেস্টিগেশন করে রোগ সারাতে পারছে না, আর আপনার ডাক্তার দূর থেকে শুনে বলে দেবে সিমিগনা দিয়ে এই রোগ হয়েছে, আপনি ওষুধ খান। বাস্তব দৃষ্টিভঙ্গি থেকে জ্যোতিষটাকে দেখার চেষ্টা করুন। ওই কারণে আজ জ্যোতিষের বদনামটা, ওই কারণে কিন্তু জ্যোতিষ বদনাম। জ্যোতিষের বদনাম জ্যোতিষ নিজে করেছে, আর কিছু মানুষ আছে করেছে যারা সেই স্ট্যান্ডার্ড। আমি কাউকে আলাদা করে ছোট করছি না, কারণ আপনি বিশ্বাস করলেন কী করে, আপনিও বিশ্বাস করবেন কেন যে আজকে পিজি হসপিটাল থেকে একটা কোনো ভালো ডাক্তার সে সিবি ওনাদের ট্রিটমেন্ট করছে, তাহলে ভিডিও কনফারেন্স করবে। কিছু না কিছু আমরা অনলাইন বিচার করি, কিছু না কিছু হবে। আমার
সাথে কনভারসেশন হবে, আমার সমস্যাটা শুনবে, কদিন ধরে জ্বরটা রয়েছে, কিভাবে রয়েছে, আমি কোনো ব্লাড টেস্ট করেছি, যদি প্রয়োজন হয় সে বলবে ব্লাড টেস্ট করতে। কিছুই দেখছে না, আন্দাজে কী করে আমাকে ওষুধটা দেবে। ঠিক বোঝার বিষয় হচ্ছে সেটা। ছবি দেখে কিন্তু শুধু সেটা হবে না, কিছু কিছু সিচুয়েশন, এই যে এই যেগুলো বললাম তার সঙ্গে ছবি থাকলে ভালো, এক্সট্রা পাও না যে সত্যি কোথাও তিল আছে কিনা দেখলাম। এগুলো তো সব করতে গেলে বহু সময় লাগে, কিন্তু আপনি কোনো একটা সোর্সকে শুধু অ্যাপ্লাই করলে আপনার হবে না। এটা গেলো প্রথম। দ্বিতীয় কথা বলে নিই, প্রথম কোথায় কোথায় পেতে পারেন একটু বলে নিই। বাইরে খুব একটা দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর, গোয়া যাচ্ছি না এই মুহূর্তে। যাদের মনে হবে অনলাইনে বিচার করাবেন তাদের জন্য 30% অফ দেওয়া আছে। আর কলকাতা, ওয়েস্ট বেঙ্গলের জন্য 20%। স্টুডেন্ট না, সবার জন্য কমন করে দিয়েছি, যাতে কোনো মানুষ পরিষেবা থেকে বঞ্চিত না হয়। সামনের 7ই এপ্রিল পাবেন আমাকে ফার্স্ট হাফ নবদ্বীপ, সেকেন্ড হাফ হচ্ছে বহরমপুর। 8ই এপ্রিল পাবেন রানাঘাট। আর প্রত্যেক সপ্তাহে আমার যেটা অ্যাস্ট্রোলজিক্যাল শোরুম, প্রত্যেক বৃহস্পতি আর প্রত্যেক রবি খড়দাহ, বিটি রোড, বাস স্টপ, মডার্ন। কখনো কখনো শুক্রবার রাতে যারা খুব ডিমান্ড থাকে করে, বিহুদে আমি অফিস থেকে যাবো রাতে, শুক্রবার শিয়ালদা চেম্বার করে এসে তারপর রাত্রেবেলায় 5টা থেকে 8টা অবধি আমার, যেহেতু আমার নিজস্ব চেম্বার, অন্য চেম্বারে যেমন 3 ঘন্টা বেরিয়ে গেলে অন্য জ্যোতিষ এসে নক করবে, সেই কারণে কলকাতা প্রত্যেকটা চেম্বারে 5 জনের বেশি বুকিং নিই না। আর আমার নিজের চেম্বারে আমি 12 জন দেখতে পারি, টাইম স্প্যানটা ওইভাবে থাকে, কোনো আগে পিছিয়ে নেই, কিন্তু আপনার টাইম মেনটেন করেই আসতে হবে। আর যেহেতু ভিজিটটা কমিয়ে দিচ্ছে, একদম সিস্টেমেটিক আপনাকে লাইফ লিড করতে হবে। সিস্টেমেটিক আমাকে যদি অ্যাডভাইস নেবেন মনে করেন, আগে 2400 টাকা ভিজিট, 3000 টাকার 20%, 400 টাকা অ্যাডভান্স করে, ওদের মানে রিসেপশনিস্ট তাই বলুন, অ্যাডভান্স করে আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন, আমি তখন ওখান থেকে আপনাকে টাইম দিয়ে দেবো, এই সময় এইখানে চলে আসুন। প্রয়োজনীয় লোকেশন পাঠিয়ে দেবো, এখন তো অনেক সুবিধা হয়ে গেছে, লোকে ওলা বের করে চলে আসে লোকেশন। পাশাপাশি প্রত্যেক শনিবার আমাকে পাবেন হচ্ছে হাওড়া ময়দান, প্রত্যেক বুধবার ফার্স্ট হাফ পাবেন আমাকে শেওড়াফুলি, সেকেন্ড হাফ হচ্ছে রাসবিহারী এভিনিউ, লেক মলের পাশে। তাহলে অনেকটা জায়গা জুড়ে কিন্তু আপনাদের সাথে আমি রয়েছি। এবং যারা টিভি চ্যানেলে, এই টিভি চ্যানেলে আমি থাকি প্রত্যেক শুক্রবার এবং প্রত্যেক সোমবার রাত 9টায়, আর শুক্রবার হচ্ছে বেলা 12টায়। এই এখন প্রোগ্রাম দেখছেন। ঠিক সেরকম স্পেশাল অনুষ্ঠান মাঝে মাঝে করতে আসি যখন যেরকম সুযোগ পাই। যেমন 9ই এপ্রিল একটা স্পেশাল অনুষ্ঠান আছে, ওটা বুধবার বিকেল 4টে। আর 23শে এপ্রিল স্পেশাল অনুষ্ঠান বিকেল 4টে, সেটাও রয়েছে বুধবার। পাশাপাশি আরেকটু বিষয় নিয়ে মানুষ যেগুলো বেশি করে জানতে চাইছে, যেন ইউটিউব চ্যানেল আমার সিভিক অ্যান্ড মোটিভেশন, ফেসবুক পেজ সিভিক অনাদি, সেখানে কিন্তু বহু মানুষ জানতে চায় বিগত জেলাসদের শত্রুতায় বিগত জেরবার হয়ে যাচ্ছে, কী করব। আমি শুধু এটুকু বলবো তাদের জন্য, সতর্ক থাকুন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ধরুন আমাদের তো অনেকের অনেক রকম ব্যাধি হয়, ব্যাধি নিয়ে যদি আমি আতঙ্কে থাকি তাহলে ব্যাধিটা তো এমনি এমনি সিস্টেমে সেরে যাবে না। তো সেই রোগটা হলে সেই রোগটা নিয়ে একটা ডাক্তারের কাছে যেতে হবে, সেই মেডিসিনের ডাক্তার ডিসাইড করলে এই রোগটা আমার জন্য নয়, এটা এই স্পেশালিস্টের কাছে যেতে হবে। এবার জ্যোতিষের তো স্পেশালাইজেশন অবভিয়াসলি আছে, যেমন আমাকে এডুকেশন বলে, কেরিয়ার বলে, ম্যারেজ বলে, বাস্তু বলে, তা জ্যোতিষটা সব চাই। জ্যোতিষ তো আলাদা করে ওইভাবে কোনো কিছু নেই যে ওই বশীকরণ স্পেশালিস্ট, সেটা আমি নই, আগে প্রথমত বলিনি। কোনো তন্ত্র মন্ত্র বশীকরণ ওইগুলো আমার দ্বারা হবে না, সব জিনিস পিওর অ্যাস্ট্রোলজার, 43 বছর জ্যোতিষ জীবন, 1 মিনিটের মধ্যে ভাগ্য পরিবর্তন। হ্যাঁ, যাই হোক, ওইগুলো দেওয়া আমার কাজ না। আর যারা পুরনো দর্শক তারা আমার জানে যে দীর্ঘ পথ ধরে হাঁটা, সেই 43 বছরের জার্নির মধ্যে ফিল্ম স্টারের জীবনে আসা, সেই তাদের সঙ্গে ওঠা বসা করা, খেলোয়াড়ের সঙ্গে হওয়া, কোচদের সঙ্গে ওঠা বসা, সঙ্গীত শিল্পীদের সঙ্গে ওঠা, 43 বছরের জার্নিগুলো আমি যদি সত্যি তন্ত্রমন্ত্র বশীকরণ দেখে হয়ে যায়, ওই হয়ে যায়, তাহলে আমি কোনো সেলিব্রিটির কাছে সেই সমাদরটা বা পেতাম না, এটা আমি বিশ্বাস করি। তারা এই জন্য, আমি তো অনেকের সঙ্গে মেলামেশা করেছি, তারা এগুলো পছন্দ করে না। তারা আলাদা করে, আমি বিভিন্ন ধর্মের হতে পারি, কিন্তু ধর্মের মোড়কে জ্যোতিষটাকে আনবো বিশ্বাস করে না। যেমন একটা জিনিস বলি, ফিল্ম করতে গিয়েও তো অনেকের সাথে মানে তাদের সৌজন্যে অনেক কাজ পেয়েছি, মিথ্যা তো বলে লাভ নেই জ্যোতিষ জগতে। যেমন আমি দীপঙ্করদার প্রতি কৃতজ্ঞ, দীপঙ্কর দে অনেক বড় অভিনেতা, আপনি জানেন। একদিন খর্দা চেম্বারে বসে আছে মানে চেম্বার আছে, দেখি হঠাৎ ফোন এসছে, দীপঙ্করদার নাম্বারটা আমার, সবার নাম্বারই আমার কাছে, সিলাই মজুমদার থেকে আমার সবার নাম্বারটা আমার কাছে আছে, কারণ যেহেতু লেনদেন হতো হোয়াটসঅ্যাপে। তাই দীপঙ্করদার খুব ফোন টোন করতো না, হঠাৎ ফোন করে, এই ভিকু তুমি কোথায় আছো, এই তোমায় ফোনে পাচ্ছি না। তাপসদার মতো একটু উত্তেজিত সাহেব, তাপসদার মাঝে মাঝেই ফোন করতো, তাপস পাল, কিন্তু দীপঙ্করদা ফোন টোন করে না। এইবার হট করে একদিন ফোন করেছে, ভিকু তুমি কোথায়, দাদা আমি খর্দার চেম্বারে রয়েছি।
এই শোনো, একজনের সঙ্গে কথা বলো, সে তো একটা বই লিখতেছে, আমাকে বলছে ভালো অ্যাস্ট্রোলজার দিন, রাশিফল লিখবে, বেশি পয়সা চাইবে না কিন্তু, এরকম কথা। দাদা আপনি কোথায়? বললো আমরা এখন 5 বুড়ো মিলে শুটিং করছি বালিগঞ্জে। 5 বুড়ো, পরান্দা ছিল, মনোজ মিত্র ছিল, এরকম 5 বন্ধু শুটিং করছি। তুমি কথা বলো, তুমি হয়তো চিনলেও চিনতে পারো, নাম অমুক, চিনে গেল, সেও অভিনেত্রী, একটা খুব বড় লেখিকায় অভিনেত্রী, ডিরেকশন দেয়, আপনারাও চিনবেন। যে তা বললো ভিরুদা এরকম এরকম ব্যাপার, আমি একটা লিখবো, আমি যা পারবো তাই দেবো, আপনি কিন্তু ইয়ে করে না। ঠিক আছে, কোনো ব্যাপার না। ম্যাগাজিনটার নাম ছিল সুবিধা। বছর আমি 10-15 বছর টানা ম্যাগাজিনে লিখেছি। মানে মানে অনেকের থেকে অনেকে আমাকে অন্যভাবে দেখে, প্রসন্দা দেখতো। তুই তো সঙ্গে পিকে ব্যানার্জি তো দেখে, সে তো আমি ছিলাম, তুমি তো সৈকত মিত্র, দোলা সেন, যাই হোক, দোলা সেনের বেলাটা গিয়ে তাই যাই হোক কেন, সে তো একটা এমপি রে বাবা। ওরে বাপ রে বাপ, এমপি মানে সে বসিয়ে চা খাচ্ছে, একটা লোককে তুলে দিয়ে বসতে দিচ্ছে, লড়াকু নেত্রী। কি বলছো তুমি? আর এই প্রজন্মের ছেলে মেয়ের এরকম দরকার। আমরা উনি স্ট্রাগেল, ওই বই মেলাতে ননস্টপ খাটনি, ওই টু জেড। আমি বলেছিলাম না দিদি, এই স্যাক্রিফাইসটা, ওই দিদি স্যাক্রিফাইস বলবেন না বিগুদা, এটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে, বললো না? তার মানে ওই লেভেলের নেত্রীর কত বিনয়ী, আর আমাদের কিছু নেই, আমাদের অহংকার। মানে এই বড় বড় লোকদের সঙ্গে না মিশলে কখনো প্রসন্দা নিজেকে তুমি বুঝতে পারবে না যে আমার অবস্থানটা কোনটা। ওই জন্য আমার মাথা তো হেঁট হয়ে যায়। আমি কখনো কোনো রকম গর্ব করে কিছু বলি না, আমি গর্ব করার আমার জায়গা নেই, সেই লেভেলে পৌঁছাইনি। জ্যোতিষু 43 বছর আপনারা নিয়ে এসছেন, তাই এসছি, কিন্তু গর্ব করার জায়গায় এখনও স্টিল নাম আসেনি, এই জন্মে হয়তো হবেও না। গর্ব মানে অহংকার। সে বড় বড় সেলিব্রিটিদের যদি অহংকার না থাকে, আর অহংকার মানে টাইপ অফ নৃত্য, এটাও কিন্তু শাস্ত্রের কথা। তাই জেলাসের শত্রুতায় যাদের জেরবার হয়ে যাচ্ছেন মনে করছে, একটু আগে বলে সতর্ক থাকুন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, আমার কাছে আসুন, আমি আপনাকে গাইড করব। হতে পারে কেতু খারাপের জন্য, হতে পারে কোনো অশুভ যোগ থাকার কারণে, হতে পারে আপনার সঙ্গে বসের সঙ্গে শত্রুতা কিসের মনে করছে, বসের সঙ্গে কন্ট্রাডিকশন, কর্মক্ষেত্রে তো কর্মক্ষেত্রে বস থাকবে, বাড়ির বস আলাদা, কর্মক্ষেত্রে বস আলাদা। বাড়ির বসকে তো আপনি অ্যাকসেপ্ট করেছেন, ছক বিচার করে হোক না করে হোক করে ফেলেছে, সেই বস আলাদা। তো প্রফেশনে তাহলে আমার রবি কোথায় রয়েছে, আর দশমপতি কোথায়, কোয়ার নক্ষত্রে রয়েছে। যদি রবি সাধারণত জন্মকালীন খারাপ থাকে, যেমন কার্তিক মাসে রবি সবথেকে খারাপ থাকে তুলাতে, রবি যদি শনিযুক্ত হয়, রবি রাহুযুক্ত হয়, রবি যদি কেতুযুক্ত হয়, রবি শুক্র যদি এক জায়গায় থাকে, তাহলে অনেক নেগেটিভ। সেটা যদি দশমে থাকে, বসের সঙ্গে মত পার্থক্য, সেটা যদি সপ্তমে থাকে, তার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মত পার্থক্য, সেটা যদি তৃতীয় থাকে, ভাই বোনদের মধ্যে কন্ট্রাডিকশন আছে না, মামলা মোকদ্দমায় সম্পত্তিজনিত কারণে ভাই বোনের মধ্যে সম্পর্কই নেই, তো কোথায় আছে, তার উপর তার সঙ্গে মত পার্থক্য, সেইটার প্রতিকার করলেই আপনি জেলাসের শত্রুতাকে রিলিফ পাবেন না। কেতুর কারণে রিলিফ আমার খাদ্যের মধ্যে দিয়ে বিষক্রিয়া হতে পারে, বা কেউ কোনোদিন আমাকে ক্ষতি করেছিল, ছেড়ে দিন, আজকে এসছে যে আর যাতে ভবিষ্যতে ক্ষতি না হয়, যেটা হয়ে গেছে হয়ে গেছে। এখন কিভাবে আপনি রিলিফ পাবেন, সেটা কেতুর কারণে নাকি সেটা রাহুর কারণে, নাকি কোনো ভুল পথে পরিচালিত হয়ে গেছে, কারণ কোনো ছেলের সাথে কলেজ লাইফে মেলামেশা করেছেন, সে কোনো এডুকেশনটা নষ্ট হয়ে গেছে। এরকম তো বহু ছেলেমেয়ে আপনি দেখেন, আমি তো রোজই দেখছি, ট্যালেন্টেড ছেলেমেয়ে, ছেলে তার জীবনে আসার জীবনটা হারিয়ে গেছে। আমি নাম বলছি না, কয়েকদিন আগে খড়দায় একজন দেখলাম, সে মেডিকেল পড়বে বলে আমার কাছে এসেছিল। এবার মেডিকেল পড়বে মানে ন্যাচারালি মেধাবী চলবে, 90 অ্যাবাভ সব উচ্চ মাধ্যমিকের। আমি বললাম এই তো মেডিকেলে আপনি চান্স পাবেন না, আপনার আছেন, আপনি বরঞ্চ প্রফেশনাল এই কোর্সগুলো করতে পারেন। বলো বিভূতি আমি অন্য কোনো প্রফেশনাল কোর্স করবো না, আমি তাহলে এক কাজ করুন, করজোড়ে নিবেদন করুন, তার মা বাবা সবাই এসেছিল, আপনি মেডিকেল দিন, আপনি কিন্তু ফার্স্ট ইয়ারে ভর্তি হয়ে থাকুন। তা আর কিছু যা করুক, ওই কাজটা করেছে, ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে। তারপর আমার কাছে সে যখন থার্ড ইয়ার, প্রশ্ন ভালো করে বুঝবে, এখন যেমন 4 বছরের কোর্স, তখন 4 বছরের কোর্স ছিল না। তখন কি করলো, আরে কী হলো, তখন মেডিকেল, তখন লেখা ছিল যে মেডিকেল হবে না, তো বললো না মেডিকেলে দিয়েছি বিভূদা, আমার হয়নি। আমি দেখি যদি না বুঝতেন আজ থার্ড ইয়ারে উঠতে পারতেন না আপনি, অলরেডি আপনি, তাহলে এক কাজ করুন, এখন এখান থেকে আপনাকে রুট ঘুরিয়ে দিই, গ্রুপ যেটা ভালো দেখলাম দেখে বললাম আপনি ম্যানেজমেন্ট পড়ুন, স্পেশালাইজেশন এখানে নেবেন, ও হ্যাঁ অমুক জায়গা থেকে আপনি পড়ুন, মানে এতটা গাইড করেন, তার তো মেডিকেলটা তখনও সে স্বপ্নে আছে। আমি ইয়াল্লাসানি বেঁচে গেছেন, আপনি করুন। এবার মাকে বাবাকে বার করে দিলে, দিয়ে বললো আপনার সঙ্গে আঙ্কেল একটু কথা আছে। হ্যাঁ বলুন। বললাম একটা ছেলেকে ভালোবাসি, মানে ওর ফোকাসটা এডুকেশন থেকে এবার ছেলেতে চলে এলো, ছেলেকে খুব ভালোবাসি। হ্যাঁ যা ভালোবাসা অবশ্যই পড়ুন, আপনি পরবর্তীকালে কেরিয়ার তৈরি করার পর যখন বিয়ে থা দেবো তখন ডিসাইড করবেন, কিন্তু আপনার এগুলোর মধ্যে ইনভলভ না থাকাই ভালো, আপনি তো সন্তানের থেকেও ছোটো আমার। ঠিক আছে, কোনো অসুবিধার কিছু নেই।
তো সেই MBA কলেজে গিয়ে আগে অ্যাডমিশন নিতে হয় না, কিছু টাকা দিয়ে দিতে হয়, এবার গ্র্যাজুয়েশনের পাস আউট হবে, সেই রেজাল্টটাকে তবে অ্যাড করতে হয়, কারণ ওটা তো মাস্টার ডিগ্রি, তারপরে হবে গ্র্যাজুয়েশনে পাসটা হোক। যে মানে উচ্চ মাধ্যমিক থেকে যে ডাক্তারি পড়বে যার ওই মার্কস, সে গ্র্যাজুয়েশন প্রশ্ন পাস করতে পারলো না, এর থেকে দুর্ভাগ্যজনক কিছু আছে? কাঁদছে এর, আর কী করবেন, এ তো আর কিছু ভেবে লাভ নেই, এটা আপনারই দুর্ভাগ্য, আবার একটা ছেলে আবার দিতে হবে। আর ভাগ্যের অবস্থা আর দ্বিতীয়বার খাতা দেখার অবস্থায় মুখস্থ আমার কাছে, এগুলো আর ভেবে লাভ নেই, সেম ফেল, আর দেখাই হয় না। আর জানে এরা এখন ফেল করে না, ব্যাক পায় না এখন, তারপর যে ফেল করে সে ফেলই করে যায়, তাকে আর ধরা হয় না। ডিপ্রেশনে এসে গেছে সেই মেয়েটা, স্টিল নাও স্বাভাবিক, সেটাই তো হবে। তো স্বামী, সেই ছেলেটাও আপনার সঙ্গে কালকে মিশবে না। আপনার ব্যাকগ্রাউন্ড ছিল, আপনি দেখতে সুন্দর, আপনার কোয়ালিটি ছিল, হয়তো সেই কারণে মিশেছে, কারণ আমি সেটার ব্যাখ্যাতে যাইনি তখন, কারণ আমার দরকার নেই তো, আমার তো এডুকেশনের জন্য আপনি আমার কাছে এসেছেন। কিন্তু এডুকেশন, তার লাইফটা কিন্তু প্রেমটা ছিল বলে তার লাইফটা কিন্তু হেল্ড আপ হয়ে নষ্ট হয়ে গেল, পুরো নষ্ট হয়ে গেল। আজকে আপনি ডিপ্রেশনের রুগী হয়ে গেছেন। এরকম কোয়ালিটি ছেলে মেয়ে সময় থাকতে আসুন। এই যে অনেকে বলে কিন্তু একটু প্রেম করুক না, একটু করুক না, কি একটুটা কখন কী হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন। একটু গাড়ি চালাক না, একটু গাড়িতে এমন একটা অ্যাক্সিডেন্ট, আমি সাম্প্রতিককালে বলি, আমি দাড়ি চুল যেখানে কাটি সেখানে গিয়েছিলাম, তার একটা ছেলেকে, দুটো ছেলের হাতে কাটি, তাছাড়া যাই না। আমি জিজ্ঞেস করলাম কোথায়, বলে সাংঘাতিক অ্যাক্সিডেন্ট হয়েছে। সাংঘাতিক অ্যাক্সিডেন্ট হয়েছে হাবড়ার ইয়ের দিকে থাকে, বনগা, বলে দেশের বাড়িতে গেছে 2-5 দিনের জন্য যায়, সাংঘাতিক অ্যাক্সিডেন্ট হয়েছে। তা যাই হোক, এটা দিন 15 আগের কথা। তারপরে এদিকে কোথায় ভর্তি ছিল, এই কালকে, গতকাল বোধ হয় দাড়ি কাটতে গিয়েছিলাম, তো এমনি জিজ্ঞেস হলো কেন, বলো ওর ওখানে হয়েছিল, যে চালাচ্ছিল সে তো স্পট ডেড, বলো বেঁচে গেছে, কিছুদিন ওর ভাই মারা গেল, তা একটা পাশ পুরো গেছে, ওটাতে আবার প্রাইভেটে সব প্লাস্টার প্লাস্টার করেছে। তা যাই হোক, কথা প্রসঙ্গে বললাম যে বক্তব্য হচ্ছে, যদি আমি বলি আপনি করবেন না, একটুটা কি আর আসবে জীবনে ফিরে? যে সেটা চলে গেল আর আসবে, যার ডানাত চলে গেল সে আর ফিরে আসবে? সেই কারণে প্রসঙ্গ অ্যাওয়ারনেসটা, প্রতিকার দুরকম, প্রতিকার, প্রতিবিধান। একটা হচ্ছে পড়াই কেন, যাতে ভিতর থেকে আপনার চেতনাটা জাগ্রত হয়। আর একটা অ্যাওয়ারনেস মানে আমি কীভাবে সাবধানতা অবলম্বন করব। শেষ ততটা সাবধানতা অবলম্বন করবে যার মধ্যে সেই অ্যাওয়ারনেসটা থাকবে। তা গ্রহ যদি খারাপ থাকে, তাহলে আপনার মধ্যে সেই সিরিয়াসনেসটা প্রসূনদা কখনোই তৈরি হবে না। প্রসূনদা, কাজে একটা চমৎকার অনুষ্ঠান আজকে আমরা দেখলাম, এবং প্রতিটি পরতে পরতে অত্যন্ত প্রয়োজনীয় কথা, কোনো বাড়তি কথা নয়, ফালতু কথা নয়, যেটা বাস্তব সেভাবে কথা বললেন, এবং তার সঙ্গে ধর্মনিরপেক্ষতার কথাও বললেন, যে অ্যাস্ট্রোলজিটা প্রত্যেকের জন্য, যেটা ভৃগুদাকে যে কারণে আমি এত ভালোবাসি এবং আমার দীর্ঘদিনের বন্ধু, সেরেফ এই একটা কারণে যে ভণ্ডামি নেই। তো ফলে আমি যদি বলি যে না তুমি এটা আমার পক্ষে হবে না বা ওটা হবে না, তো সেটা তো তাহলে অলেজ্য ব্যাপার হবে, যে আমাকে যেটা করতে হবে সেটা আমাকে করতেই হবে। তো সে কারণে অত্যন্ত শ্রদ্ধাশীল তার প্রতি আমি। আমাদের আরও অনেকগুলো সাবজেক্ট ছিল, যেমন দাম্পত্য জীবনে কলহ, খানিকটা ছুঁয়ে গেলেন বটে, কিন্তু আমরা পরবর্তী অধ্যায়ে নিশ্চয়ই সেটা নিয়ে আলোচনা করব। কিন্তু আপাতত বলছি, উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা সমতুল্য পরীক্ষা যারা দিয়েছো, কোনো কোর্সে ভর্তি হওয়ার আগে ভৃগুদার সঙ্গে কথা বলো। তোমার কলেজে ভর্তি হবে, কোন কলেজে পড়বে সমস্ত অ্যাডভাইস উনি দিয়ে দেবেন, এবং কলকাতার তাবর ইউনিভার্সিটির সঙ্গে ওনার যোগাযোগ আছে। সেটা ওনার প্রফেশন না, সেটা সাহায্য বা সহযোগিতা, কিন্তু যোগাযোগটা করা শুরু করুন। আর সুনির্দিষ্ট ভৃগুদার কাছে কোনো দিন নেই যে অমুক অমাবস্যা মানে আপনার কাজ হবে, তমুক ব্যাপার বোঝে। ওনার কথা হচ্ছে সেই মৃণাল সেনের একদিন প্রতিদিন, এটা হচ্ছে শ্রী ভৃগু অনাদির বক্তব্য। সেই ছবিতে ছিল কি শ্রীরাম মজুমদার, হ্যাঁ, সেটা নিয়ে একদিন অন্যদিন আসবে, একদিন আমার জীবনে একদিন প্রতিদিন শ্রী ভৃগু অনাদি আপনারকে সঙ্গ দিন। আর একদিন শ্রীরাম মজুমদারের জীবনী নিয়ে আসবো, তার সঙ্গে আমার সম্পর্ক নিয়ে আসবো। আজকের মতো শেষ করছি, সামনে সোমবার দেখা হবে রাত্রি 9টায়। নমস্কার।